নমস্কার, মুভি কুইকি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিও হতে চলেছে সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ বিজয়ার উপর। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। বিজয়া বাসু পুত্র নীলাঞ্জন বাসু প্রতিভাবান ছাত্র। কেআইএসটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সেকেন্ড লিস্টে নাম উঠেছে, কিন্তু সে সেখানে ভর্তি হতে চাইছে না, কারণ সেখানকার কলেজের ফি ভরার মতো অবস্থা ওদের নয়। বিধবা মা, বিজয়া বিউটিশিয়ান, উনি মেয়েদের বিউটিশিয়ান কোর্স করান, এভাবেই ওদের সংসার চলে। কিন্তু লাখ টাকা অ্যাডমিশন ফি দেওয়ার মতো ওদের অবস্থা মোটেও নয়। গল্পটি সেই নীলাঞ্জনের, যে খুব কষ্ট করে টাকা জোগাড় করে কেআইএসটিতে পড়তে যায় এবং 3 তলা থেকে পড়ে হসপিটালের আইসিইউতে এখন মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছে। গল্পটি সেই ছেলেটির মায়ের, যিনি অনেক স্বপ্ন বুকে নিয়ে নিজের তিল তিল করে জমানো টাকা ভেঙে ছেলেকে ভর্তি করেন কলেজে। ছেলে একদিন অনেক বড় মানুষ হবে সেই আশায়। হয়তোবা গল্পটি 3জন সমব্যথী মায়েরও, যারা সমাজের ভিন্ন ভিন্ন স্তর থেকে উঠে আসা মানুষ, কিন্তু কোথাও যেন সব দুঃখ যন্ত্রণা মিলেমিশে একাকার হয়ে আজ একে অপরের জীবন পথের চলার সঙ্গী। গল্পটি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে চলতে থাকা সেই ঘৃণ্য র্যাগিং প্রথার এক জলজান্ত নিদর্শন। নীলাঞ্জন কলেজে এসে প্রথম দিন থেকেই ছোটখাটো র্যাগিংয়ের শিকার হয়, যেটাকে লোকজন এক্সটেন্ডেড ইন্ট্রোডাকশন বলে থাকেন। নীলাঞ্জনকে বলা হয় নিজের পরিচয় পুরো বাংলায় দিতে, ও সেটা করে। একজন সিনিয়র দিদির ফোন নাম্বার নিয়ে আসতে তাকে বলা হয়েছিল। নীলাঞ্জন খুব বুদ্ধি দিয়ে কাজটি সম্পন্ন করে। তার ফলে সেই সিনিয়র মেয়েটির নীলাঞ্জনকে খুবই ভালো লাগে। মেয়েটির নিজের নাম বিয়াস কর বলে জানায়। পরে আরও কথা হবে জানিয়ে মেয়েটি সেখান থেকে চলে যায়। তারপর দেখায় যে একদিন নীলাঞ্জনের খুব মন খারাপ। সিনিয়ররা ওদের উপর খুব অত্যাচার করছে, নীলাঞ্জনের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে। এটাও দেখানো হয় যে নীলাঞ্জন উপর থেকে পড়ে যায় টেবিল টেনিস বোর্ডের উপর। তারপর তার মায়ের কাছে ফোন আসে পুলিশ স্টেশন থেকে। পুলিশ জানায় এক্ষুনি নীলাঞ্জনের মাকে এসে অজয়নগর থানায় দেখা করতে হবে। নীলাঞ্জনের মা বিজয়া বসু কলকাতা থেকে নৈহাটি আসতে আসতে অনেক কথা ভাবতে থাকে। যখন প্রথম লিস্টে নাম ওঠেনি নীলাঞ্জনের, তখন বিজয়া বলেছিল যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লেই তো হয়, ভালো খারাপ কলেজ বলে কি আছে। কিন্তু যখন সেকেন্ড লিস্টে নাম ওঠে, তখন বিজয়া ওকে ঠেলে ঠেলে পাঠায় কলকাতায় সেই কলেজে পড়ার জন্য। মার টাকা পয়সা দিতে অসুবিধা হবে বলে নীলাঞ্জন যেতেই চায়নি পড়তে, কিন্তু তাকে যেতে হয়েছিল মার জমানো টাকা নিয়ে, যা বিজয়া সংসার খরচের টাকা থেকে অনেক দিন ধরে জমিয়েছিল। তারপর নীলাঞ্জন আসে কলকাতায় ভর্তি হতে। সেদিন এক বিল্ডার এসেছিল বিজয়ার সঙ্গে দেখা করতে। সে ওদের বাড়িটি ভেঙে ফ্ল্যাট বানাতে চায়। প্রথমে অনুরোধ এবং তারপর ভয় দেখাতে শুরু করে বিল্ডার। বিজয়া খুব ধৈর্য নিয়ে বিল্ডারের কথাগুলি শুনছিল। ওরা যখন কথা বলছিল, তখন বিজয়ার মোবাইলে নীলাঞ্জনের বারে বারে ফোন আসতে শুরু করে। 3-4 বার ফোন কেটে দেওয়ার পরও যখন নীল ফোন করেই যাচ্ছে, তখন বিজয়া ফোন উঠিয়ে অল্প চিৎকার করে বলে যে নীলের ফোন ধরার বাইরেও ওর অনেক কাজ আছে, যা ওকে সামলাতে হয়। ও যখন বারে বারে ফোন কেটে দিচ্ছে, তখন নিশ্চয়ই সে অন্য কাজে ব্যস্ত। হাতের কাজ শেষ করে নিয়ে বিজয়া ওকে ফোন করবে। নীলের এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। এইসব কথা একটু রুডলি বলে বিজয়া নীলাঞ্জনকে। আসলে তার বিল্ডারের উপর খুব রাগ হয়েছিল, সেই ঝালটা সে নীলাঞ্জনের উপরই ঝাড়ে। নীলের সঙ্গে ফোনে কথা বলার পর বিল্ডারকে স্পষ্ট ভাষায় বিজয়া জানিয়ে দেয় যে নীলাঞ্জনের বাবা সেই বাড়িটা ওদের জন্য রেখে গেছে। সে কোনো অবস্থাতেই সেই বাড়িটি বিক্রি করবে না। বিল্ডার তখন হুমকি দেওয়ার ছলে বলে যে তার শেকড় শুধু নৈহাটি কেন, কলকাতা পর্যন্ত ছড়িয়ে আছে। বিজয়ার যে কোনো দরকারে সে বিজয়ার পাশে এসে দাঁড়াতে পারবে। কোনো দরকার হলে বিজয়া যেন তাকে জানায়, বলে সে চলে যায়। এদিকে বিজয়া নীলাঞ্জনকে ফোনে ধরার জন্য অহরহ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ওদিক থেকে বলছে ফোন সুইচড অফ। ছেলেকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে ফোন করার জন্য বলে সে। ছেলের ফোনের অপেক্ষা করতে করতে বিছানায় বসেই তার দু চোখ জুড়িয়ে আসে। তারপর ভোর হতে না হতে ইন্সপেক্টরের ফোন। ইন্সপেক্টর অজয়নগর থানায় তাকে দেখা করতে বলে। অতঃপর বিজয় আসে কলকাতায়।
কলকাতা এসে সে প্রথমে ছেলের কলেজে যায়। সেখান থেকে জানতে পারে নীলের অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর সে যায় হসপিটালে, গিয়ে দেখে নীল আইসিইউতে ভর্তি। অবস্থা খুবই খারাপ, সারা শরীরে ব্যান্ডেজ। কাঁদতে কাঁদতে বিজয়া যায় পুলিশের সঙ্গে দেখা করতে থানায় ইন্সপেক্টর তাকে বলে যে নীলাঞ্জন সুইসাইড করার চেষ্টা করেছে। ইন্সপেক্টর আরও বলে যে ওদের তদন্ত ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তদন্ত থেকে এটাই উঠে আসছে যে নীলাঞ্জন কদিন থেকে একটু মনমরা ছিল এবং তারপরেই সে সুইসাইড অ্যাটেম্প্ট করে। পুলিশের কথায় বিজয়া প্রতিবাদ করে জানায় যে নীল কখনোই সুইসাইড করতে পারে না। ইন্সপেক্টর তখন বিজয়াকে বলে টিনেজার ছেলের মনের কথা কি সবসময় বোঝা যায় নাকি। উনি বিজয়ার কাছে জানতে চায় যে নীলাঞ্জনের কোনো অ্যাফেয়ার ছিল কিনা এবং তাতে বিজয়ার কোনো আপত্তি ছিল কিনা। বিজয়া জানায় যে নীলাঞ্জনের কোনো প্রেম ছিল না, থাকলে সে নিশ্চয়ই তার মাকে জানাতো, আর নীল যাকেই পছন্দ করুক না কেন তাতে বিজয়ার কোনো আপত্তি থাকতো না। বিজয়া এফআইআর করতে চাইলে ইন্সপেক্টর জানায় যে এফআইআরটা সে করতে পারবে না, কারণ কার এগেনস্টেই বা সে এফআইআর করবে, সন্দেহের তালিকায় তো কোনো নামই নেই। তথাপিও বিজয়া যদি চায় তবে জেনারেল ডায়েরি একটা করতে পারে। ইন্সপেক্টর আরও বলে যে এটা একটা দুঃস্বপ্ন ভেবে যেন বিজয়া ভুলে যায়। বিজয়া ইতিমধ্যে চেয়ার থেকে উঠে পড়েছে। সে জানায় সে তো মা, ছেলে এরকম অবস্থায় হসপিটালে শুয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই অবস্থায় সে কি করে চুপ করে বসে থাকতে পারে, কিছু তো একটা তাকে করতেই হবে বলে সে জেনারেল ডায়েরি করে থানা থেকে বেরিয়ে আসে। এদিকে হসপিটালে নীলের চিকিৎসা চলছে। প্রয়োজন মতো কিছু ওষুধপাতি কিনে নিয়ে বিজয়া নিজের জন্য একটা জলের বোতল কিনে খেতে যাবে, তখনই সে মাথা ঘুরে পড়ে যায়। সেই মুহূর্তে একটি মেয়ে এসে তাকে ধরে নিয়ে বসায়। মেয়েটি জিজ্ঞেস করে যে বিজয়া কিছু খেয়েছে কিনা। বিজয়া জানায় যে গত রাত থেকে সে কিছুই খায়নি। তারপর মেয়েটি তাকে ক্যাফেটেরিয়াতে নিয়ে যায় এবং কিছু খাবার নিয়ে এসে খেতে বলে। তারপর ওরা কথা বলতে শুরু করে। বিজয়া বলে যে সে নীলাঞ্জনের মা। ইতিমধ্যে নীলাঞ্জনের কথা সবাই জেনে গিয়েছে, তাই মেয়েটিও সহজেই নীলাঞ্জনকে চিনতে পারে। মেয়েটি বিজয়াকে বলে যে তার নাম পূর্বা। কৌতূহলবশত পূর্বা বিজয়াকে জিজ্ঞেস করে যে কলেজের শুরুতেই নীলাঞ্জন এভাবে আত্মহত্যা করতে গেল কেন। তখন বিজয়া জানায় যে নীলাঞ্জন কখনোই আত্মহত্যা করতে পারে না, এটা বিজয়ার বিশ্বাস। বিজয়া আরও বলে যে পুলিশ এই ব্যাপারটা একেবারেই সিরিয়াসলি নিচ্ছে না। এফআইআর পর্যন্ত করতে দেওয়া হয়নি ওকে, জাস্ট একটা জিডি করে ওকে চলে আসতে হয়েছিল। মাত্র একদিন হয়েছে ঘটনার, এরই মধ্যে পুলিশের তদন্ত শেষ হয়ে গেছে এবং কেসটিও ওরা ক্লোজ করে দিয়েছে। পূর্বা বিজয়াকে জিজ্ঞেস করে যে সে কলকাতায় কোথায় উঠেছে। হসপিটালের আশেপাশে কয়েকটি কম দামের গেস্ট হাউস আছে। বিজয়া ইচ্ছা করলে সেই গেস্ট হাউসগুলির মধ্যে একটিতে থাকতে পারে। পূর্বার কথা মতো বিজয়া একটি গেস্ট হাউসে একটি রুম নেয়। এদিকে হয়েছে কি যে পূর্বা আসলে একজন সাংবাদিক, কিন্তু কথাটা সে বিজয়াকে জানায় না। না জানিয়ে বিজয়ার সঙ্গে হওয়া কথোপকথন সে নিজের মোবাইলে রেকর্ড করে নেয়। তারপরেই টিভিতে সেই রেকর্ডিং চলতে থাকে ব্রেকিং নিউজ হিসাবে। বিজয়া কিন্তু আর কিছুই জানে না। টিভিতে এমন নিউজ দেখে সেই পুলিশ ইন্সপেক্টর প্রচণ্ড ফাঁপড়ে পড়ে। পরদিন কলেজের প্রিন্সিপালের রুমে বিজয়াকে ডাকা হলে সেখানে সেই ইন্সপেক্টরও উপস্থিত ছিল। ইন্সপেক্টর বিজয়াকে বলে যে সে কেন না জেনে শুনে একজন সাংবাদিককে এরকম একটা ইন্টারভিউ দিয়েছে। এখন এর যা পরিণাম হবে তা বিজয়াকে ভুগতে হবে। কলেজ প্রিন্সিপাল স্যারও বিজয়াকে বলেন যে না জেনে শুনে বিজয়ের এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি, এতে করে কলেজের যথেষ্ট বদনাম হচ্ছে। প্রচণ্ড বিরক্ত হয়ে ইন্সপেক্টর সেখান থেকে চলে গেলে প্রিন্সিপাল বলেন যে উনি বুঝতে পারছেন বিজয়ের মনের অবস্থাটা, আর এদিকে ইন্সপেক্টরের অবস্থাও তিনি বুঝতে পারছেন। তাকেও তো তার উপর মহলে জবাবদিহি করতে হয়। সে যাই হোক, যে কথা বলার জন্য উনি বিজয়াকে ডেকেছিলেন সেটা হলো যে উনার মতে নীলাঞ্জনের যে শারীরিক অবস্থা, তাতে করে নীলাঞ্জন আর সেই সেমিস্টারে ঘুরে আসতে পারবে না। তাকে আবার পরীক্ষা দিয়ে সামনের সেমিস্টারে আসতে হবে। তার জন্য বিজয়া যদি নীলাঞ্জনের হস্টেল সিট খালি করে দেয় তাহলে খুব ভালো হয়,
কারণ অনেক ছেলেই তো ওয়েটিং লিস্টে থাকে, এভাবে একটা হস্টেলের সিট দখল করে রাখার কোনো মানেই হয় না। কথাটা শোনার পর বিজয়া রিকোয়েস্ট করে যে আরও কয়েকদিন অপেক্ষা করার জন্য, কিন্তু প্রিন্সিপাল কিছুতেই রাজি হন না। অগত্যা বিজয়া নীলের রুমে যায়, গিয়ে জিনিসপত্র গোছাতে শুরু করে। গোছাতে গোছাতে তার অনেক কথাই মনে পড়ে, কিভাবে নীল ভিডিও কল করে ওকে সমস্ত সেট আপটা দেখিয়েছিল, কয়েকদিন আগেরই তো কথা, আর এখন সব কিছু নিয়ে তাকে চলে যেতে হচ্ছে। এইসব ভাবতে ভাবতে বইপত্র যখন সে ব্যাগে ঢোকাচ্ছিল, তখন তার মধ্যে একটি ডায়েরি পায়, যেখানে র্যাগিংয়ের কথা পুঙ্খানুপুঙ্খভাবে লেখা ছিল। বিজয়া সেই ডায়েরিটাও সঙ্গে নিয়ে নেয়। জিনিসপত্র গুছিয়ে বের হওয়ার পর সে কেয়ারটেকারকে জিজ্ঞেস করে যে সেখানে কোনো ওয়াশরুম আছে কিনা। তখন কেয়ারটেকার স্টাফ ওয়াশরুমের চাবি বিজয়ের হাতে দিয়ে বলে যে সে যেন 3 তলায় গিয়ে সেই ওয়াশরুমটি ইউজ করে। সেখানে যাওয়ার পথে হস্টেলের বিভিন্ন রুমে চলতে থাকা র্যাগিংয়ের ভয়াবহতার দৃশ্য বিজয়ার চোখে পড়ে। বিজয়া খুঁজতে খুঁজতে এসে উপস্থিত হয় সেই চ্যানেলের অফিসে। এসে সেখানে সে পূর্বা ব্যানার্জির খোঁজ করে, কিন্তু রিসেপশন থেকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না পূর্বা ব্যানার্জির সঙ্গে দেখা করার জন্য। তখন বিজয়া একটু কঠোরভাবে বলে যে যাকে নিয়ে আপনারা এতক্ষণ ব্রেকিং নিউজ চালিয়ে যাচ্ছেন, তাকে আপনারা অফিসে ঢুকতে দিতে চাইছেন না। ইতিমধ্যে পূর্বাকে দেখা যায় যে সে তার বসের সঙ্গে ঝগড়া করছে, কারণ বিজয়ার যে অডিওটি সে নিয়ে এসেছিল সেটা পূর্বা তার বসকে দিয়ে বলেছিল যে এখনই পাবলিক করতে না, নীলাঞ্জনকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য পরে কাজে আসবে। কিন্তু তার বস তাকে না জানিয়েই কেন অডিওটি পাবলিক করে সেটার উত্তর সে চাইছিল। তখন বস বলে যে সে কোম্পানির মাথা, সে যা ইচ্ছে তাই করবে, সেখানে পূর্বার মতো এমপ্লয়িকে কেন সে জবাবদিহি করতে যাবে। এটা শোনার পর পূর্বার আর কিছু বলার বা শোনার থাকে না। ঠিক সেই সময় পূর্বা দেখতে পায় বিজয়াকে রিসেপশনে দাঁড়িয়ে থাকতে। তারপর পূর্বা এসে বিজয়াকে নিয়ে যায় ভিতরে। পূর্বাকে বিজয়া জিজ্ঞেস করে যে সে কেন নিজের পরিচয় গোপন করে এই সমস্ত কাজ করলো, আর কেনই বা তার বলা কথাগুলো এইভাবে টিভিতে দেখালো, এগুলো করে সে কি পেল। তখন পূর্বা বলে যে সে চ্যানেলের একজন এমপ্লয়ি মাত্র। নীলের কেসের তদন্তের খাতিরে সে সেই অডিও রেকর্ডিংটা করেছিল। টিভিতে পাবলিক করার কাজটি সে করেনি, তার অজান্তেই তার বস সেই কাজটি করেছে, সেখানে তার বলার কিছুই ছিল না। সেই সময় পূর্বা বিজয়াকে জানায় যে তারা একটি টক শো আয়োজন করতে চাইছে নীলাঞ্জন বসুর সুইসাইডের উপর। এটাই বিজয়ার জন্য মস্ত সুযোগ। সমাজকে জানানোর প্রয়োজন আছে যে নীলাঞ্জন কেমন ছেলে। নীলাঞ্জন যে কখনোই সুইসাইড করবে না, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ লুকিয়ে আছে, সেটাও সবার সামনে আসা প্রয়োজন। তাহলে নিশ্চয়ই পুলিশ নীলাঞ্জনের কেসটা রিওপেন করতে বাধ্য হবে। কথাটা শুনে বিজয়া প্রথমে ইতস্তত করলেও পরে টিভিতে কথা বলতে রাজি হয়। শোটি জাস্ট শুরু হতে যাবে, পূর্বা হোস্টকে বুঝিয়ে দিচ্ছে সব প্রশ্ন কিভাবে করবে ইত্যাদি ইত্যাদি। এমন সময় বস এসে জানায় যে অনুষ্ঠানটি তিনি পরিচালনা করবেন এবং তার কোনো কোয়েশ্চেনের দরকার নেই, কারণ বিজয়াকে সে কী প্রশ্ন করবে সেটা সে ভালোভাবেই জানে। অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের হোস্ট মানে পূর্বার বস বিজয়াকে প্রশ্ন করে যে নীলাঞ্জন বসু কেন আত্মহত্যা করলো বলে তার মনে হয়। বিজয়া তখন জানায় যে তার ছেলে কখনোই আত্মহত্যা করেনি, কিন্তু হোস্ট বিজয়ার কথা ইগনোর করে। সে নিজেই বলতে থাকে যে নীলাঞ্জন নিশ্চয়ই নেশা ভাঙ করে সুইসাইডাল হয়ে গিয়েছিল, সেটা বিজয়া হয়তো জানেন না। কোনো অনলাইন গেমেরও অ্যাডিকশন থাকতে পারে, এমনও হতে পারে যে নীলাঞ্জন হয়তো কোনো ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেটাও বিজয়া হয়তো বা জানে না। কথাগুলো শুনে বিজয়া খুব ভেঙে পড়ে। হোস্ট বলতেই থাকে যে নীলাঞ্জনের হয়তোবা কোনো অ্যাফেয়ারও থাকতে পারে, যার জেরে সে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। অবসর সময় নীলাঞ্জন কি করত সেটা যখন হোস্ট বিজয়াকে জিজ্ঞেস করে, তখন বিজয়া বলে যে সে ইন্টারনেট ঘাটাঘাটি করত, কখনো বা গেম খেলতো। গেম খেলার প্রসঙ্গ নিয়ে হোস্ট একটা বড় লেকচার দিয়ে ফেলে যে আজকাল যেমন করে ছেলেমেয়েরা গেমের ট্র্যাপে ঢুকে নিজেদের সর্বনাশ করে, এইসব আর কি। এসব কথা শুনে বিজয়ার চোখ দিয়ে জল পড়তে শুরু করে। বাইরে থেকে পূর্বা কনস্ট্যান্ট বসকে বলে যাচ্ছিল যে এইসব প্রসঙ্গ বন্ধ করার জন্য, কিন্তু ফল কিছুই হচ্ছিল না।
অবশেষে বিজ্ঞাপন বিরতির সময় পূর্বা যখন জল নিয়ে আসে বিজয়ার কাছে, তখন বিজয়া পূর্বাকে বলে যে সে এত সব তার সঙ্গে না করলেই পারত। শোতে বসে সে নিজেকে আর নীলাঞ্জনকে আর নিচে নামাতে পারবে না বলে বিজয়া স্টুডিও থেকে বেরিয়ে যায়। টিভিতে যখন বিজয়ার ইন্টারভিউ দেখানো হচ্ছিল, তখন কেআইএসটির প্রিন্সিপাল অমিত বাবু মিহির গুপ্ত বলে একজনের বাড়িতে বসেছিলেন। মিহির গুপ্ত একজন এডুকেশনাল এন্টারপ্রেনার। সেই সময় একটি ছেলে সেখানে উপস্থিত হয় আর টিভিতে প্রোগ্রামটা দেখে বলে যে নীলাঞ্জন এখনো মরেনি। তখন মিহির বলে যে বাঁচিয়ে রেখেছি কারণে সে বেঁচে আছে। এটা স্পষ্ট যে বাবা ছেলের কথায় অমিতবাবু একটু অস্বস্তিতেই পড়েন। সেটা দেখে মিহির অমিতবাবুকে তার প্রিয় কাজু বরফির প্যাকেট এগিয়ে দেয়। অমিতবাবু সেটা নিতে অস্বীকার করে। মিহির প্যাকেটটা অমিতবাবুকে খুলে দেখতে বললে উনি খুলে দেখেন যে সেটার ভেতরে অনেক টাকা, তথাপিও উনি নিতে সেটা অস্বীকার করেন। তখন মিহির অমিতবাবুকে বলে যে তার ছেলে শিলিগুড়ি যে কলেজে চাকরি করে সেটায় মিহিরই ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। কলেজের খুব সামনের রেল লাইনে সবসময় হাতি কাটা পড়ে, যেটা মিহির মাঝে মাঝেই টিভিতে দেখে। এত বড় জন্তু যদি ট্রেনে কাটা পড়তে পারে তাহলে মানুষ তো কোন ছাড়। কথাগুলো বলে আসলে মিহির প্রিন্সিপাল মানে অমিতবাবুকে ভয় দেখিয়ে চাপে রাখার চেষ্টা করে। পরদিন বিজয়া আসে হসপিটালে নীলের সঙ্গে দেখা করার জন্য। সে আপন মনেই নীলের সঙ্গে কথা বলতে থাকে এটা সেটা। সে বলে যে নীল সুস্থ হয়ে উঠলে তারা মা ছেলে আবার নৈহাটি ফিরে যাবে। নীলের কোনো দরকার নেই কেআইএসটিতে পড়ার। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় নীলের কলেজের সাইকিয়াট্রিস্ট ডক্টর অনুরাধা দত্ত। উনি নিজের পরিচয় দিয়ে বিজয়ার সঙ্গে আলাপ করতে আসেন, কিন্তু শহরে আসার পর থেকে বিজয়ার সঙ্গে যেসব ঘটনা ঘটেছিল বা ঘটছিল তার পরিপ্রেক্ষিতে সে বিশ্বাস করে কারোর সঙ্গে কথা বলতে পারছিল না। বিজয়াকে বিশ্বাস করানোর জন্য অনুরাধা বলে যে কয়েকদিন আগে নীল এসেছিল তার সঙ্গে দেখা করতে। নীল অনুরাধাকে জিজ্ঞেস করেছিল কেউ যদি খুব ভয় পেয়ে থাকে তখন তার কি করা উচিত। অনুরাধা বলেছিল যে তখন তার ইমিডিয়েটলি কলেজে জানানো উচিত এবং বাড়িতেও জানিয়ে রাখা উচিত। অনুরাধা আরও জিজ্ঞেস করেছিল নীলকে যে নীল কি কোনো কারণে ভয় পেয়েছে নাকি। তখন নীল অনুরাধাকে জানায় যে এসব কথা সে নিজের জন্য জিজ্ঞেস করছে না। অনুরাধার মুখ থেকে এসব কথা শোনার পর বিজয়া ওর সঙ্গে কথা বলতে রাজি হয়। অনুরাধা বিজয়াকে জিজ্ঞেস করে যে বিজয়া যে সব জায়গায় বলছে যে নীল সুইসাইড করতে পারে না তার কি অর্থ। তখন বিজয়া অনুরাধাকে বলে যে এই কথাটা একমাত্র সে আর নীলাঞ্জন জানে আর আজকে অনুরাধা জানবে। বিজয়া বলতে শুরু করে যে নীলের বাবা নৈহাটিতে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে লেবার ইউনিয়নের নেতা ছিল। ফ্যাক্টরিটি গত 8 বছর ধরে শ্রমিকদের টাকা বাড়ায়নি, তার জন্য তারা ধর্নায় বসেছিল। মালিকপক্ষ নীলের বাবা মানে নিলয় বসুকে ডেকে টাকা দিয়ে ব্যাপারটা মিটমাট করার চেষ্টা করে, কিন্তু নিলয় টাকাটা নিতে অস্বীকার করে। তারপর দিন গলায় দড়ি দেওয়া অবস্থায় নিলয়কে ফ্যাক্টরিতে ঝুলতে দেখা যায়। পুলিশ কেসটি সুইসাইড বলে ক্লোজ করে দেয়। সেই সময় নীল যেহেতু খুব ছোট ছিল তাই সে অনেক কথায় বুঝতো না। বিজয়া আর নীল একে অপরকে প্রমিস করেছিল যে যখন ওদের মন খুব খারাপ থাকবে, চারিদিক অন্ধকার বলে মনে হবে, তখন এরা একে অপরের সঙ্গে কথা বলে জীবনে আলোর সন্ধান করবে, কিন্তু কখনোই সুইসাইড করবে না। বিজয়ার মুখ থেকে এই ঘটনা শোনার পর অনুরাধা সব কথা বুঝতে পারে। তবে নীলের এই ঘটনা কি করে ঘটল তা অনুরাধা এখনো বুঝতে পারছে না। তখন বিজয়া নীলের টেবিল থেকে পাওয়া সেই ডায়েরিটা যেখানে র্যাগিংয়ের কথা বিশেষভাবে উল্লেখ আছে সেটা অনুরাধাকে দেয়। অনুরাধা ডায়েরিটা পড়ে বুঝতে পারে যে বয়েজ হোস্টেলের র্যাগিং আবার শুরু হয়েছে। 5 বছর আগে কেএসআইটিতে এক বীভৎস র্যাগিংয়ের ঘটনায় অনেক জলঘোলা হওয়ার পর র্যাগিং সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। অনুরাধা কলেজে জয়েন করার পর সেরকমভাবে কোনো র্যাগিংয়ের ঘটনা রিপোর্ট করা হয়নি। এইবার যে এমন বীভৎস র্যাগিং চলছে
তা তার কানে এখনো এসে পৌঁছয়নি। হয়তোবা নীল এই র্যাগিংয়েরই বলি। তখন বিজয়া বলে যে শুধুমাত্র র্যাগিংয়ের জন্য নীল সুইসাইড করবে না, এর মধ্যে নিশ্চয়ই অন্য কারণ লুকিয়ে আছে। কারণ এই ডায়েরির হাতের লেখা নীলের নয়, খুব সম্ভবত নীলের রুমমেটের বলেই বিজয়ার মনে হয়। পরদিন কোনো একটা কাজে অনুরাধা পুলিশ স্টেশনে গিয়েছিল। সেখানে সে দেখতে পায় বিজয়াকে। বিজয়া ডায়েরি হাতে থানার বড়বাবুর সঙ্গে দেখা করার জন্য বসে আছে। অনুরাধা খুব অবাক হয়ে যায়, এত কিছু হওয়ার পরও বিজয়া কেন থানায় এসেছে। সে তখন জোর করে বিজয়াকে থানা থেকে বের করে নিয়ে চলে যায় এবং নিয়ে আসে আরিয়া ফাউন্ডেশন বলে একটি এনজিওর অফিসে। অনুরাধা জানায় যে তার একটি মেয়ে ছিল যে 10 বছর আগে সুইসাইড করেছিল। তার নামেই অনুরাধা এই এনজিওটি খুলেছে। বিজয়া অবাক চোখে তাকিয়ে থাকে অনুরাধার দিকে। যে মায়ের মনে এতটা দুঃখ, সে কি করে সব সহ্য করে এভাবে অহরহ মানুষের সেবা করে চলছে। অনুরাধা জানায় যে হয়তোবা এই র্যাগিং চক্রটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। বিজয়ার একেবারেই উচিত নয় কাউকে বিশ্বাস করা, তাতে করে বিজয়া অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে। এখন থেকে যা করতে হবে তা অনেক ভেবেচিন্তে প্ল্যান করতে হবে। তখন ওরা দুজনে মিলে প্ল্যান করে যে প্রথমে নীলের রুমমেটকে খুঁজে বের করা দরকার, কিন্তু সেটা হবে কিভাবে তারা বুঝতে পারে না। কারণ অনুরাধা যদি হস্টেলে গিয়ে খোঁজ খবর নেয় তাহলে সবাই ব্যাপারটা জেনে যাবে, আর সেটা বিজয়ার জন্য একেবারেই ভালো হবে না। বিজয়া যখন নিজের গেস্ট হাউসে ফিরছিল ঠিক তখনই অটোতে দুজন ছেলে সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করছিল। বিজয় একটি ছেলেকে জিজ্ঞেস করে যে সোশ্যাল মিডিয়া কিভাবে চালাতে হয়। তখন ছেলেটি সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দেওয়ার পর বিজয়া গেস্ট হাউসে ফিরে নীলাঞ্জন বাসুর প্রোফাইল খুঁজে বের করে এবং সেখান থেকে বিয়াসকর বলে একটি মেয়ের প্রোফাইলে পৌঁছয়। বিয়াসকর সেই মেয়েটি যে নীলের সিনিয়র ছিল। প্রোফাইল দেখে বিজয়া বুঝতে পারে যে মেয়েটি সেই কলেজেরই ছাত্রী। পিয়াসের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বিজয়া কলেজের বাইরে বসে থাকে। হঠাৎ সেই সময় কয়েকজন সাংবাদিক এসে খুব বাজেভাবে বিজয়াকে চেপে ধরে পুরো ঘটনার বিষয়ে কিছু বলার জন্য বলে। আর ঠিক সেই সময় বিয়াস এসে বিজয়াকে সাংবাদিকদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে একটা খালি ক্লাসরুমে বসায়। মেয়েটির সঙ্গে কথা বলে বিজয়া জানতে পারে যে রুমমেট অহন একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। খুব নিরীহ প্রকৃতির ছেলে অহন। একটু মেয়েলিভাবে হাঁটাচলা করে এবং কথা বলে বলে সিনিয়ররা তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করে। কিন্তু বয়েজ হস্টেলে যে এই পরিমাণ র্যাগিং চলছে তার কোনো আইডিয়া বিয়াসের ছিল না। নীলাঞ্জন তাকে কখনো কিছু বলেনি। নীলাঞ্জনের ঘটনা ঘটার পর অহন খুবই দুঃখ পেয়েছে এবং সে তার বাড়ি চলে গেছে। তার ফোন 2 দিন ধরে সুইচ অফ এবং তার বাড়ির ঠিকানা বিয়াসের কাছে নেই। বিজয়ার অনুরোধে অহনের ঠিকানা বের করার জন্য কি করা যায় তা বিয়াস ভাবতে থাকে। তখন হঠাৎই তার মনে পড়ে যায় যে নীলের ঘটনার দিন 2 আগে সে, নীল ও অহন লাইব্রেরি থেকে বই ইস্যু করেছিল। তাহলে নিশ্চয়ই অহনের লাইব্রেরি কার্ডও লাইব্রেরিতেই থাকবে। সেখান থেকে ঠিকানা জোগাড় করতে খুব একটা অসুবিধা হবে না ভেবে সে তখনই ছুটতে ছুটতে লাইব্রেরিতে যায়। সেখান থেকে অহনের ঠিকানা বের করে এনে বিজয়াকে দিয়ে দেয়। পরদিন বিজয়া ও অনুরাধা অহনের বাড়ি খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে বাড়ি সম্পূর্ণ তালাবন্ধ। পাশের বাড়ির ভদ্রমহিলা থেকে অহনদের ফোন নাম্বার নিয়ে তাতে কল করলে জানা যায় যে ফোন সুইচড অফ। অনুরাধা নিজের কার্ড ভদ্রমহিলাকে দিয়ে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব অহনরা যেন তার সাথে যোগাযোগ করে। উনি যেন কথাটা অতি শীঘ্রই অহনের মাকে বলেন যদি উনি যোগাযোগ করতে পারেন। বিজয়া তখন ভদ্রমহিলার হাত ধরে স্পেশালি রিকোয়েস্ট করে যে ওদেরকে বলতে নীলাঞ্জনের মা এসেছিল খুব দরকারে। অহন যেন খুব তাড়াতাড়ি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে। টিভির দৌলতে বিজয়াকে তখন সবাই চেনে। ভদ্রমহিলাও হয়তো বা বিজয়াকে চিনতে পেরেছিলেন। উনি অহনের মাকে সব কথা নিশ্চয়ই জানাবেন বলে বিজয়াকে প্রতিশ্রুতি দেন।